পুলিশ তাদের উপরে টিয়ারশেল ছুড়েন। জুলাই গণ অভ্যুত্থান লড়াই ছিল ৩৬ দিনের। উত্তাল ৩৬ দিনের লড়াইয়ের প্রতিটি দৃশ্য ধারণ ও ঘটনা পরিবেশনে ছিল গণমাধ্যম কর্মীরা। আন্দোলনে অতর্কিত হামলা আর পুলিশের বুলেট ছাড়াও ছিল অদৃশ্য রাজনৈতিক হস্তক্ষেপ। তবে এখন প্রশ্ন, ৫ আগস্টের পর কতটুকু স্বীকৃতি পেল গণমাধ্যম কর্মীরা? সাংবাদিকদের মূল্যায়ন করা বা তাদের তালিকা তৈরি করা বা তাদেরকে সহযোগিতা করা, এইটা ওইভাবে হয়নি। তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে ৫-৭ জন বা ১০ জনের যে তালিকা করা হয়েছে, সেই তালিকাটাই শুধু আছে, যেগুলো ব্যাপকভাবে প্রচার হয়েছে, পত্রপত্রিকা টেলিভিশনে এসেছে, তাদের তালিকাগুলো আছে। এর বাইরে কিন্তু আরও সাংবাদিক ভাইরা আছেন, তাদেরও তালিকা থাকা দরকার, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া দরকার। ঢাকা টাইমসের মেহেদী সহ জুলাই আন্দোলনে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন ৬ সাংবাদিক, এমনকি আহত হন মফস্বলের সাংবাদিকরাও। পুলিশ যখন সেখানে আসে, ছাত্র জনতার উপর টিয়ারশেল নিক্ষেপ করে। আমরা যখন পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সেই সময় আমরা বের হচ্ছিলাম, এবং আমরা যখন বের হই সেখান থেকে টিয়ারশেলের যে ধোঁয়াগুলো, ওখানে সাত মাথায় সপ্তপদীর সামনে প্রচুর পরিমাণ টিয়ারশেল, চোখ দিয়ে সবসময় পানি পড়তেছিল আর কি। এরকম তাকানোর কোনো পরিস্থিতি নেই, একসময় মনে হচ্ছিল যে চোখ কি অন্ধ হয়ে গেছে কিনা। ওই আগুনের কাছে গেলে একটু টিয়ারশেলের যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা কম হয়। স্বস্তি পাওয়ার পরে তখন নিউজগুলো আসলে কভার করার চেষ্টা করি। তার আগে আমরা কোনো নিউজই কভার করতে পারিনি ওখানে। আইডি কার্ড যখন না দেখতে পাই, তখন হঠাৎ আমার ওপর অতর্কিতভাবে হামলা হয়। একটা মানুষের ওপর যদি মহামাছির চা আকাশে যদি কোনো সময় একটা মানুষকে আক্রমণ করে, ঠিক ওই রকম আমার ওপর আক্রমণ হয়। আমি সেই দিন ভাবলাম আমি হয়তো আর বেঁচে ফিরব না। তবে দুঃখের বিষয়, গণ অভ্যুত্থানের সময় ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী ও জনতার কণ্ঠস্বর ছিলেন, তারা জুলাইয়ের ১ বছর পার হলেও তাদের যে চিকিৎসা সহায়তা ও অনুদান দেওয়ার কথা ছিল, তা এখনো পাননি অনেকেই। ওরা আওয়ামী লীগ অফিসে মারতেছে, কিন্তু ওই ঢেলটা আবার রিটার্ন আসতেছে, এসে আবার আমাদের লাগতেছে বা ওদেরও অনেকের লাগছে। হামলায় যারা শিকার হয়েছে, যারা বিভিন্নভাবে অ্যাসাল্ট হয়েছে, তাদের চিকিৎসার জন্য যে দেওয়ার কথা ছিল, তারা আমার বগুড়ার কেউ পায়নি। আমাদের নামের লিস্ট আসছিলো, পরবর্তীতে বলছে যে ওই ওয়েব পেজের প্রবলেম আছে, পরে দেওয়া হবে। সেই সাথে প্রশ্ন থেকে যায়, শুধু কি অনুদানেই সাংবাদিকদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ কিনা? এই অনুদানে কি আসলে সাংবাদিকরা প্রত্যাশা করেছিল কিনা এই আন্দোলনের মধ্য দিয়ে? না। যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষ বা 18 কোটির বেশি মানুষ এক সুরে এক জায়গায় এসে তারা নতুন একটা বাংলাদেশ চেয়েছিল, ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট একটা সরকারকে হটাতে চেয়েছিল নতুন একটা বাংলাদেশের জন্য। তার মানে কি পরিবর্তন চাচ্ছিল প্রত্যেকটা মানুষ। তো আমরা গণমাধ্যম কর্মীরা, আমরাও যুগের পর যুগ, বছরের পর বছর নানানভাবে সরকারি জাতাকলেই বলি আর নানান নিষ্পেষণে কিন্তু আমরা জর্জরিত। আমরা আমাদের যে বেতন কাঠামো থেকে শুরু করে চাকরির নিরাপত্তা, কোনো কিছুই কোনো সরকারই ঠিক করে নাই। আমরা কিন্তু আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছেন, নিশ্চয়ই গণমাধ্যম কর্মীদের জন্যও 1 বছরের মধ্যে কিছু একটা হবে, এরকম আশা আমরা করেছিলাম। আমরা এখন পর্যন্ত আমাদের পেশাগত যে নিরাপত্তা, আজকে যদি আমার অফিস মনে করে তুমি কাল থেকে নেই, আমার পাশে কিন্তু কেউই নেই। বেতন কাঠামো কিংবা অন্যান্য যে সুবিধা, সেটাও কিন্তু মানা হয় না। আমাদের দাবি দাওয়াগুলো, আমাদের বেতন কাঠামো, আমাদের যত ধরনের সুযোগ সুবিধা, সেগুলো কতটুকু পূরণ করা, সেটা কিন্তু সরকারের একটা দায় রয়েছে এবং একই সাথে প্রতিষ্ঠানগুলোর দায় রয়েছে। উত্তাল জুলাইয়ে সারা দেশে যখন ইন্টারনেট বন্ধ ছিল, তখন সাংবাদিকরাই ছিল একমাত্র তথ্য সরবরাহের মাধ্যম। তারা ছিল রণক্ষেত্রের এক অন্যতম সৈনিক। তবে এত যুদ্ধ, এত চড়াই উতরাইয়ের পরও তারা কি পেল সেই স্বাধীনতার স্বাদ, নাকি তাদের এখনো ঘিরে রেখেছে কোনো এক অদৃশ্য রাজনৈতিক বলয়? আমরাও কিন্তু এই যে অদৃশ্য যে একটা বলয়, রাজনৈতিকভাবে বলেন কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে, আমরা কিন্তু এই বলয়ের এখনও সম্মুখীন আছে এবং আমরা এই বলয়ের মধ্যে থেকেই কাজ করতে হচ্ছে। আমরা এখনও পর্যন্ত বলতে পারি যে 5 আগস্টের পরে সর্বোচ্চ 2 থেকে 3 দিন আমরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছি, এবং যারা জনসাধারণ রয়েছেন তারাও আমাদেরকে নির্দ্বিধায় কথা বলতে পেরেছেন। কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে এই আবার একটা অদৃশ্য বলয় আমাদেরকে ঘিরে ধরেছে।
আমরা দেখেছি যে এর আগে আমরা যেভাবে আওয়ামী রাজনীতির কারণে সাংবাদিকতা করতে গিয়ে নানানভাবে বাধা বা হুমকির মুখে পড়তাম, এখন কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের নিউজের ক্ষেত্রে আমি অনেক আমার সহকর্মীদের সঙ্গে যখন কথা হয় অনেকের অভিজ্ঞতা শুনি যে দেখা যাচ্ছে যে বিএনপি কিংবা জামাতের নাম কোনো অপরাধের সঙ্গে যুক্ত এরকম নিউজ প্রকাশের ক্ষেত্রে অনেক সময় অনেক হাউসগুলো একটু চিন্তা ভাবনা করছে। তার মানে সাংবাদিকদের যে স্বাধীনতার স্বাদ আমার কাছে মনে হয়নি 1 বছরে সেটি আমরা পেয়েছি। বিগত সরকার শুধু ফ্যাসিবাদ কায়েমই করেনি, বরং কিছু ফ্যাসিবাদী সাংবাদিকও তৈরি করেছিলেন, যার বড় উদাহরণ একটি প্রশ্ন: কোটা মুক্তিযোদ্ধার সন্তান পাবে নাকি রাজাকারের সন্তান পাবে? মেধাবী একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান। আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি অবশ্যই জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। আর এসব কারণে জুলাই আন্দোলনে তোপের মুখে পড়তে হয় অনেক পেশাদার সাংবাদিককেও, হারাতে হয় ক্যামেরা বুম সহ নিজস্ব ডিভাইস। ঠিক 4 তারিখে যখন সকালবেলা আমরা সাতমাথায় আসি, আওয়ামী লীগ পার্টি অফিসে আসার সময় আমাদের কিছু নেতাকর্মী বলে যে আপনারা এখান থেকে চলে যান, আপনারা যা কাভারেজ করছেন আর এখানে থাকেন না। আমার হাতে ক্যামেরা ছিল আর অফিসে আমি কথা বলতেছিলাম, তো কিছু ছেলে পেলে বলতেছে তুই ভিডিও করতেছিস, ছবি তুলতেছি, গালাগালি দিচ্ছে। আমি করছি না ভাই, আমি কথা বলতেছি, তুই এখান থেকে যা। ঠিক ওখান থেকে যখন আমি সরে গেছি তখনই শুনতে পারলাম যমুনা টিভি সুজন ভাই, তার ক্যামেরা পার্সন, এদেরকে হামলা করা আছে, সাইদ ভাইকে তার ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙা আছে। সব দৌড়ে আসতেছে ওই আপনার বড় গালাপট্টির দিকে। আমি আর ওই সামনের দিকে এগোইনি, যে পুলিশ গুলি করতেছে, আমিও আর কি তাদের সাথে এক গ্যারেজের মধ্যে ঢুকে গেছি নিচে। সমস্ত আরও সেখানে 30-40 জন ছিল, সাথে সাথে গ্যারেজের মধ্যে ঢুকে গেছি। গ্যারেজের মধ্যে ঢুকে মনে হচ্ছে যে ওই যে বলে না যে সেই সময় মুক্তিযুদ্ধের সময় বুটের শব্দ পাওয়া যায়, বুটের শব্দ আমরাও কান পেতে শুনতেছি যে বুটের শব্দ পাওয়া যাচ্ছে। ফতেলির ওই দিক থেকে হামলা হচ্ছে, এই দিক থেকে আপনার সাতমাথার এই দিক থেকে পুলিশ গুলি করতেছে। এমন একটা সিচুয়েশন যে আসলে খুবই ভয়াবহ। আমরা তো আর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু একটু যে সংস্পর্শ পাওয়া মুক্তিযুদ্ধর 19 দিনে বলতে আপনার চলছে, এই যে বলে যে 36 দিনে একটু হলে আমরা বুঝতে পারছি যে যুদ্ধ হলে মানুষের পরিস্থিতি এরকমই হয়, যুদ্ধের থেকে কম কিছু ছিল না। তবে এত কিছুর পরেও সাংবাদিকরা গণমানুষের কথা বললেও 5 আগস্টের পর সাংবাদিকদের দাবির কথা মোটা দাগে উত্থাপিত হলো না কোথাও। গণমাধ্যম নিয়ে সংস্কার কমিশন গঠন হলেও 1 বছরে তার কোনো রিপোর্ট প্রকাশ হয়নি। ছাত্র জনতার আন্দোলনে 24-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে নতুন এক সূচনার স্বপ্ন দেখেছিল সকলেই, আর সেই চোখে দেখা প্রতিটি দৃশ্য সংবাদকর্মীরা তুলে ধরেছিলেন। তবে এই 1 বছরে কতটুকু প্রত্যাশা পূরণ হলো গণমাধ্যম কর্মীদের? এখন পর্যন্ত সংস্কার কমিশনে দেওয়া সুপারিশগুলো বাস্তবায়িত হবে কিনা তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। যদি ভবিষ্যতে এগুলো বাস্তবায়িত না হয় তবে গণমাধ্যম কর্মী কতটুকু বস্তুনিষ্ঠ এবং স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবে? আর সংবাদকর্মীরা যদি স্বাধীনভাবে বিচরণ নাই করতে পারে তবে আবারও কোনো স্বৈরাচার তৈরি হবে কিনা সে নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।